হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল সানসেট একাডেমি। আগের ক্লাসে আমরা হিমালয় থেকে সৃষ্ট নদী সম্পর্কে ভালোভাবে জেনেছি। আজকের ক্লাসে আমরা দক্ষিণ ভারতের নদ নদী সম্পর্কে জানব। দেখো, এই অঞ্চলের নদীগুলো মূলত বৃষ্টির জলে পুষ্ট। কেন বৃষ্টির জলে পুষ্ট? কারণ এই অঞ্চলে যে সমস্ত পাহাড়গুলো আছে তাদের উচ্চতা তুলনামূলকভাবে অনেক কম। এই পাহাড়ের চূড়াতে বরফ জমে থাকতে পারে না, সেই জন্য এই অঞ্চলের নদীগুলো বেশিরভাগ বৃষ্টির জলে পুষ্ট। দক্ষিণ ভারতের নদ নদীকে আমরা প্রবাহ অনুযায়ী দুইভাবে ভাগ করি, একটা হচ্ছে পূর্ব বাহিনী নদী আর একটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী। অর্থাৎ চিত্রের মাধ্যমে যদি আমরা দেখি, কিছু কিছু নদী দেখো পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, কিছু কিছু নদী কোন দিকে প্রবাহিত হচ্ছে? পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। এই সমস্ত নদীগুলোকে আমরা কি বলি? পূর্ব বাহিনী নদী বলি। এবং কিছু কিছু নদী দেখো পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে, কিছু কিছু নদী পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। এই সমস্ত নদীগুলোকে আমরা বলে থাকি পশ্চিম বাহিনী নদী। তো এই দক্ষিণ ভারতের নদ নদীকে আমরা দুটো ক্লাসে পড়ব। পূর্ব বাহিনী নদী একটা ক্লাসে, পশ্চিম বাহিনী নদী আর একটা ক্লাসে। তাহলে পূর্ব বাহিনী নদীর মধ্যে কোন কোন নদী পড়ছে? কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, মহানদী, আরও অন্যান্য আছে। এবং পশ্চিম বাহিনী নদীর মধ্যে পড়ছে নর্মদা, তাপ্তি, সবরমতী, মাহি প্রভৃতি। তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে পূর্ব বাহিনী নদী। তাহলে আজকে আমরা ডিটেলসে পূর্ব বাহিনী নদী সম্পর্কে পড়ব। তাহলে প্রথম নদী দেখো, তাহলে পূর্ব বাহিনী নদীর প্রথম নদী হচ্ছে গোদাবরী। এই গোদাবরী থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। তা প্রথম নদী হচ্ছে গোদাবরী। গোদাবরী উৎস, গোদাবরী উৎস কোথায়? পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক শৃঙ্গ। তাহলে পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক শৃঙ্গ থেকে গোদাবরী নদীর উৎস বা উৎপত্তি লাভ করেছে। এই ত্রিম্বক শৃঙ্গ কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত, মহারাষ্ট্রের নাসিকের কাছে অবস্থিত। তাহলে গোদাবরী নদীর দৈর্ঘ্য হচ্ছে 1465 কিমি। গোদাবরী নদীর দৈর্ঘ্য কত? 1465 কিমি। আর এই গোদাবরী নদী হলো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। তাহলে এখান থেকে প্রশ্ন আসে, স্যার দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? তাহলে হবে গোদাবরী। এই গোদাবরী নদীর মোট দৈর্ঘ্য কত? 1465 কিমি। এবার আমরা দেখব যে এই গোদাবরী নদীর দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হওয়ার কারণে এই গোদাবরী নদীকে কি বলছে? দক্ষিণ ভারতের গঙ্গা বা বুড়ি গঙ্গা। তাহলে এখান থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জানলাম যে দক্ষিণ ভারতের গঙ্গা বা বুড়ি গঙ্গা নামে কোন নদী পরিচিত? সেটা হবে গোদাবরী নদী। গোদাবরী নদীর অববাহিকা ভারতের দ্বিতীয় বৃহত্তম অববাহিকা। গোদাবরী নদীর অববাহিকা ভারতের দ্বিতীয় বৃহত্তম অববাহিকা। তাহলে প্রথম বৃহত্তম বা প্রথম বা সব থেকে বেশি বড় অববাহিকা কোন নদীর? সেটা হবে আমাদের গঙ্গা নদীর। এবার আমরা দেখব গোদাবরী নদীর শাখা নদী। গোদাবরী নদীর শাখা নদীর মধ্যে প্রথমে পড়ছে গৌতমী, বশিষ্ঠ, বৈনতেয় প্রভৃতি। খুব ইম্পর্টেন্ট, গোদাবরী নদীর শাখা নদীর মধ্যে কী পড়ছে? প্রথম গৌতমী এবং বশিষ্ঠ, এই নাম দুটো হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এবার আমরা দেখব উপনদী। তাহলে এই চিত্রের মধ্যে দেখো, এই হচ্ছে আমাদের গোদাবরী নদী, যেটা পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে বলে এটা একটা পূর্ববাহিনী নদী। এই নদীর সঙ্গে অন্যান্য আরও অনেক নদী এসে মিলিত হয়েছে, এইগুলোকে বলা হচ্ছে উপনদী। তাহলে বাম তীর এবং ডান তীরের উপনদীগুলো আমরা ভালোভাবে জেনে নেব। তাহলে বাম তীরের উপনদীর মধ্যে প্রথম কি পড়ছে? পেনগঙ্গা, ওয়ার্ধা, ইন্দ্রাবতী, ওয়েনগঙ্গা, শবরী প্রভৃতি। খুব ইম্পর্টেন্ট। তাহলে বাম তীরের উপনদীগুলোর মধ্যে কি পড়ছে? পেনগঙ্গা খুব গুরুত্বপূর্ণ, ওয়ার্ধা, ইন্দ্রাবতী, ওয়েনগঙ্গা, শবরী প্রভৃতি। এবং ডান দিকের হচ্ছে মঞ্জিরা। এই মঞ্জিরাটা খুব ভালোভাবে মনে রাখবে, বিগত বছরের পরীক্ষায় অনেকবার এসেছে যে গোদাবরী নদীর একটা উপনদীর নাম বলো, অপশনে ম্যাক্সিমাম টাইম কোনটা থাকে? মঞ্জিরা নদীটা থাকে। তাহলে গোদাবরী নদীর ডান তীরের একটা উপনদী হচ্ছে মঞ্জিরা। এই মঞ্জিরা নদীর ওপর নিজাম সাগর বাঁধ নির্মিত হয়েছে। তাহলে মঞ্জিরা নদীর ওপর কোন বাঁধ নির্মিত হয়েছে? নিজাম সাগর বাঁধ নির্মিত হয়েছে। এই হয়ে গেল আমাদের গোদাবরী নদী। এবার আসছে আমাদের দ্বিতীয় নদী, কৃষ্ণা নদী। দ্বিতীয় নদী কি? কৃষ্ণা নদী। এই কৃষ্ণা নদীর উৎস হলো পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ। তাহলে চিত্রের মাধ্যমে চলে আসছো, এই হচ্ছে আমাদের কৃষ্ণা নদী। এটা সৃষ্টি কোথায় হচ্ছে? পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ। এর মোট দৈর্ঘ্য কত? এর মোট দৈর্ঘ্য হচ্ছে 1400 কিমি। এর মোট দৈর্ঘ্য হচ্ছে 1400 কিমি। আর এটা হচ্ছে দক্ষিণ ভারতের দ্বিতীয় দীর্ঘতম, সেকেন্ড লংগেস্ট
নদী। এর বিস্তৃতি কোন কোন রাজ্যের ওপর দিয়ে এই নদী প্রবাহিত হয়েছে? তাহলে প্রথমে আমরা দেখে নেব মহারাষ্ট্র। তাহলে মহাবালেশ্বর শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত? এটা মহারাষ্ট্রে অবস্থিত। তাহলে প্রথম আসছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের পর দেখো এই কৃষ্ণা নদী কর্ণাটকে প্রবেশ করলো। কোথায় প্রবেশ করলো? কর্ণাটকে প্রবেশ করলো। তারপর প্রবেশ করলো তেলেঙ্গানাতে এবং সর্বশেষ প্রবেশ করলো অন্ধ্রপ্রদেশে এবং বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে গিয়ে পতিত হলো। তাহলে এর বিস্তৃতি কোথায়? প্রথম মহারাষ্ট্র, তারপরে কর্ণাটক, তারপরে তেলেঙ্গানা এবং সর্বশেষ হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তাহলে একটু আগেই পড়লাম যে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম হচ্ছে কৃষ্ণা নদী। দেখো এই কৃষ্ণা নদীর তীরে একটা শহর অবস্থিত, তার নাম হচ্ছে বিজয়ওয়াড়া। তাহলে বিজয়ওয়াড়া শহর কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। মনে রাখবে, পরীক্ষাতে এসেছিল। এই কৃষ্ণা নদীর ওপর দুটো গুরুত্বপূর্ণ বাঁধ নির্মাণ হয়েছে। তাহলে এই কৃষ্ণা নদীর ওপর গুরুত্বপূর্ণ দুটো বাঁধ নির্মিত হয়েছে। বাঁধ দুটো কি? প্রথম আসছে দেখো নাগার্জুন সাগর বাঁধ। প্রথম বাঁধ কি? নাগার্জুন সাগর বাঁধ, খুব ইম্পর্টেন্ট, বিগত বছরের পরীক্ষায় বারবার এসেছে। আর সেকেন্ড আরেকটা বাঁধ কি? শ্রীশৈলম বাঁধ। তাহলে প্রথম বাঁধ হচ্ছে নাগার্জুন সাগর বাঁধ এবং দ্বিতীয় বাঁধ হচ্ছে শ্রীশৈলম বাঁধ। এবার আমরা দেখে নেব এই কৃষ্ণা নদীর বিভিন্ন উপনদীগুলোকে। কৃষ্ণা নদীর বিভিন্ন উপনদীগুলোকে এবার আমরা দেখে নেব। প্রথম উপনদীকে হচ্ছে ভীমা, কয়না, তুঙ্গাভদ্রা, মুসি, ঘাটপ্রভা, মালপ্রভা, দুধগঙ্গা প্রভৃতি। তাহলে কৃষ্ণা নদীর অনেক কটা উপনদী আছে, তার মধ্যে প্রথম আসছে ভীমা, তারপরে কয়না, তারপরে তুঙ্গাভদ্রা, মুসি, ঘাটপ্রভা, মালপ্রভা, দুধগঙ্গা প্রভৃতি। কয়না নামটা ভালোভাবে মনে রাখবে, ভীমা নামটা ভালোভাবে মনে রাখবে, তুঙ্গাভদ্রা, মুসি, ঘাটপ্রভা, এই পাঁচটা নাম খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় বিগত বছরে দিয়েছিল যে কোনটা কৃষ্ণার উপনদী নয়, এভাবে 3-4টে উপনদীর নাম দেওয়া ছিল এবং একটা অন্য নদীর উপনদী দেওয়া ছিল। সেই জন্য এই নামগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে। এবার দেখো কৃষ্ণা নদীর একটা উপনদী হচ্ছে তুঙ্গাভদ্রা। কৃষ্ণা নদীর একটা উপনদীর নাম কি? তুঙ্গাভদ্রা। এই তুঙ্গাভদ্রা নদীর তীরে আমাদের হাম্পি শহরটা অবস্থিত। তাহলে তুঙ্গাভদ্রা নদীর তীরে কোন শহর অবস্থিত? হাম্পি শহরটি অবস্থিত। আর একটা উপনদী কি বললাম? কয়না। এই কয়না নদীর ওপর কয়না বাঁধ নির্মিত হয়েছে। কয়না নদীর ওপর কী বাঁধ নির্মিত হয়েছে? কয়না বাঁধ নির্মিত হয়েছে। এই কয়না নদীর ওপর কয়না বাঁধ নির্মিত হয়েছে, খুব বিখ্যাত এই জন্য কয়না নদীটা খুব বিখ্যাত। আর কৃষ্ণা নদীর বদ্বীপ পাখির পায়ের ন্যায়। কৃষ্ণা নদীর বদ্বীপ কেমন দেখতে? পাখির পায়ের ন্যায় দেখতে। এবার আমরা পরের নদী আসব, সেটা হচ্ছে কাবেরী নদী। পরের আরেকটা গুরুত্বপূর্ণ নদী হচ্ছে কাবেরী নদী। এই কাবেরী নদীর উৎস কোথা থেকে? কাবেরী নদীর উৎস হলো পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে। তাহলে কাবেরী নদীর উৎস হচ্ছে পশ্চিমঘাট পর্বতের, এই যে একটা দেখো এখানে পশ্চিমঘাট পর্বতের, এটা হচ্ছে ব্রহ্মগিরি শৃঙ্গ। এই ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে আমাদের কাবেরী নদীর উৎপত্তি হয়েছে এবং পূর্ব দিকে প্রবাহিত হয়ে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই নদীর মোট দৈর্ঘ্য হলো 805 কিলোমিটার। তাহলে কাবেরী নদীর দৈর্ঘ্য কত? 805 কিলোমিটার। এবার দেখব যে কাবেরী নদীকেও দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। দেখো একটু আগে পড়লাম গোদাবরী নদীকে আমরা কি বলি? দক্ষিণ ভারতের গঙ্গা বলি। আবার কাবেরী নদীকেও দক্ষিণ ভারতের গঙ্গা বলছি। তাহলে কাবেরী নদীকে কেন দক্ষিণ ভারতের গঙ্গা বলছি? কাবেরী নদী হলো দক্ষিণ ভারতের সবথেকে পবিত্র নদী। কাবেরী নদী হলো দক্ষিণ ভারতের সবথেকে পবিত্র নদী। তাই এই পবিত্রতার দিক থেকে কাবেরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। তাহলে লম্বার দিক থেকে কোন নদীকে বলা হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা? গোদাবরী। লম্বা বা দৈর্ঘ্যের দিক থেকে গোদাবরীকে বলা হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা। আর পবিত্রতার দিক থেকে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হচ্ছে? কাবেরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হচ্ছে। এবার এই কাবেরী নদীর ওপর গুরুত্বপূর্ণ দুটো বাঁধ সম্পর্কে আমরা জেনে নেব। প্রথম বাঁধ হচ্ছে মেট্টুর বাঁধ। প্রথম বাঁধ কি? মেট্টুর বাঁধ। মেট্টুর বাঁধ কোন নদীর ওপর দেখা যায়? তাহলে আমরা পড়লাম কাবেরী নদীর ওপর দেখা যায়। আর একটা বাঁধ হচ্ছে কৃষ্ণরাজসাগর বাঁধ। এবার আমরা দেখে নেব এই কাবেরী নদীর ওপর গঠিত জলপ্রপাত। কাবেরী নদীর ওপর গঠিত জলপ্রপাত। তাহলে প্রথম জলপ্রপাত হলো শিবসমুদ্রম জলপ্রপাত। তাহলে শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর দেখা যায়? কাবেরী নদীর ওপর দেখা যায়। এবং দ্বিতীয় জলপ্রপাত হলো হোগেন কেল্লা জলপ্রপাত। তাহলে
দ্বিতীয় জলপ্রপাত আমরা দেখে নিলাম। তাহলে শিব সমুদ্রম জলপ্রপাতটা তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে, এটা পরীক্ষায় বারবার এসে থাকে। এবার আমরা দেখব কাবেরী নদীর বদ্বীপ অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যাগার বলা হয়। তাহলে কাবেরী নদীর বদ্বীপ অঞ্চলকে কি বলা হচ্ছে বলো তো? দক্ষিণ ভারতের শস্যাগার বলা হয়। তাহলে তামিলনাড়ুর একটা জায়গার নাম হচ্ছে থাঞ্জাভুর। কি নাম? থাঞ্জাভুর। এই থাঞ্জাভুর জেলাটি এই বদ্বীপ এর মধ্যে অবস্থিত। তাহলে কাবেরী নদীর বদ্বীপকে কি বলা হচ্ছে? দক্ষিণ ভারতের শস্যাগার। আর তামিলনাড়ুর একটা জায়গার নাম হচ্ছে থাঞ্জাভুর। এই থাঞ্জাভুর জেলাটি এই বদ্বীপ কেন্দ্রে অবস্থিত। তাহলে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে দক্ষিণ ভারতের শস্যাগার কাকে বলা হয়? তাহলে দক্ষিণ ভারতের শস্যাগার বলা হয় থাঞ্জাভুরকে। এবার আমরা দেখে নেব কাবেরী নদীর বিভিন্ন উপনদী। কাবেরী নদীর বিভিন্ন উপনদীর মধ্যে কাবিনী, অমরাবতী, ভবানী এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জলপ্রপাত, বাঁধ এবং পবিত্রতার দিক থেকে এই নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। এই তিনটে হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আর থাঞ্জাভুর, তাহলে দক্ষিণ ভারতের শস্যাগার কোন অঞ্চলকে বলা হয়? সেটা হবে থাঞ্জাভুরকে বলা হয়। পরের নদী আসছে সুবর্ণরেখা। পরের নদী কি আসছে? সুবর্ণরেখা। তাহলে এই যে সুবর্ণরেখা নদীর উৎস কোথা থেকে? এই সুবর্ণরেখা নদীর উৎস হলো ছোটনাগপুর মালভূমি বা ঝাড়খণ্ডের রাঁচি মালভূমি। তাহলে আবার একবার দেখে নিই, সুবর্ণরেখা নদীর উৎস হলো ছোটনাগপুর মালভূমি অথবা ঝাড়খণ্ডের রাঁচি মালভূমি। এর দৈর্ঘ্য হচ্ছে 395 কিলোমিটার। সুবর্ণরেখা নদীর দৈর্ঘ্য কত? প্রায় 395 কিমি। এর বিস্তৃতি দেখব। এই সুবর্ণরেখা নদী প্রথমে ঝাড়খণ্ডে উৎপত্তি লাভ করছে, ঝাড়খণ্ডের পর পশ্চিমবঙ্গে প্রবেশ করছে এবং সবশেষ উড়িষ্যাতে প্রবেশ করে বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। তাহলে প্রথম আসছে ঝাড়খণ্ড, তারপরে আসছে পশ্চিমবঙ্গ এবং সবশেষে আসছে উড়িষ্যা। এই সুবর্ণরেখা নদী থেকে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো হুড্রু জলপ্রপাত। হুড্রু জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? তাহলে আমরা জেনে নেব হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আমরা জেনে নেব মহানদী সম্পর্কে। আমরা জেনে নেব মহানদী সম্পর্কে। দেখো মহানদী, এই মহানদীর উৎস হচ্ছে ছত্তিশগড় রাজ্যের রায়পুর জেলার কাছে সিহওয়ার পাহাড় থেকে। কোন পাহাড় থেকে? সিহওয়ার পাহাড় থেকে। এই নদীর মোট দৈর্ঘ্য হলো প্রায় 858 কিলোমিটার। 858 কিমি। এই নদীর মোট দৈর্ঘ্য হলো 858 কিমি। এই নদী কোন কোন রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে? এই নদী প্রবাহিত হয়েছে ছত্তিশগড় ও উড়িষ্যার মধ্য দিয়ে। তাহলে এই নদী প্রবাহিত হয়েছে ছত্তিশগড় ও উড়িষ্যা এই দুটো রাজ্যের মধ্য দিয়ে। এবার দেখে নেব এই মহানদী হলো উড়িষ্যার প্রধান ও দীর্ঘতম নদী। তাহলে মহানদী হলো কি? উড়িষ্যার প্রধান নদী এবং উড়িষ্যার দীর্ঘতম নদী। এই মহানদীর তীরে কটক শহর অবস্থিত। খুব ইম্পর্ট্যান্ট যে কটক শহর কোন নদীর তীরে অবস্থিত? তাহলে কটক শহর অবস্থিত হচ্ছে মহানদীর ওপরে। আর ভারত তথা বিশ্বের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ। ভারত তথা বিশ্বের দীর্ঘতম বাঁধ হলো হীরাকুদ বাঁধ। এইটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত। কোন নদীর ওপর? মহানদীর ওপর অবস্থিত। তাহলে চিত্রে দেখো, এই হচ্ছে আমাদের হীরাকুদ বাঁধ। এটা হচ্ছে বিশ্বের দীর্ঘতম বাঁধ। এটা কোন রাজ্যে অবস্থিত? এটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত। কোন নদীর ওপর? মহানদীর ওপর অবস্থিত। এই গেল আমাদের গুরুত্বপূর্ণ পূর্ববাহিনী নদী। এছাড়াও কয়েকটা পূর্ববাহিনী নদী সম্পর্কে আমরা জেনে নেব। এছাড়াও অন্যান্য পূর্ববাহিনী নদীর মধ্যে পড়ছে পেন্নার, ভাইগাই, ব্রাহ্মণী প্রভৃতি। এগুলোও দু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এখান থেকে, সেগুলো আমরা এমসিকিউর মাধ্যমে জেনে নেব, ডিটেলসে পড়ার কোনো দরকার নেই। এছাড়াও অন্যান্য পূর্ববাহিনী নদী হলো পেন্নার, ভাইগাই, ব্রাহ্মণী প্রভৃতি। এবার এখান থেকে একটা কোয়েশ্চেন আমরা জেনে নিই, ভাইগাই নদীর তীরে কোন শহর অবস্থিত? তাহলে ভাইগাই নদীর তীরে আমাদের মাদুরাই শহরটি অবস্থিত। তাহলে দেখো প্রশ্ন এসেছিল বিগত বছরে, মাদুরাই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? মাদুরাই শহরটি ভাইগাই নদীর তীরে অবস্থিত। এই হলো আমাদের পূর্ববাহিনী নদী সম্পর্কে ডিটেলসে আলোচনা। এখান থেকে প্রচুর 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 প্রশ্ন পরীক্ষাতে বারবার এসে থাকে। আমরা এবার এমসিকিউ দেখব এখান থেকে। প্রথম এমসিকিউ আসছে। প্রথম এমসিকিউ হলো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? তাহলে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম হলো কাবেরী, কৃষ্ণা, গোদাবরী না নর্মদা? তাহলে এখান থেকে অ্যান্সার হবে আমাদের গোদাবরী। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম হলো গোদাবরী। সেই জন্য গোদাবরী নদীকে কী বলা হচ্ছে? দক্ষিণ ভারতের গঙ্গা।
দক্ষিণ ভারতের গঙ্গা। সেকেন্ড প্রশ্ন আমরা দেখে নেব, কোন নদী দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত? তাহলে আগের লাইনে আমরা পড়লাম কোন নদী দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত, তা দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত হচ্ছে গোদাবরী নদী। 3 নম্বর প্রশ্ন আমরা জেনে নেব, হুড্রু জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? তাহলে হুড্রু জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? অপশন এ সুবর্ণরেখা, বি কাবেরী, সি গোদাবরী, ডি কৃষ্ণা। তাহলে হুড্রু জলপ্রপাত অবস্থিত হচ্ছে সুবর্ণরেখা নদীর ওপর। কোন নদীর ওপর? সুবর্ণরেখা নদীর উপর। 4 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। 4 নম্বর প্রশ্ন বলছে, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? অপশন এ সারাবতী, অপশন বি গোদাবরী, অপশন সি পেরিয়ার, অপশন ডি কাবেরী। তাহলে এর অ্যান্সার হবে অপশন ডি কাবেরী। তাহলে শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? কাবেরী নদীর ওপর অবস্থিত। 5 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, মেট্টুর বাঁধ ময়কার টয়টা হস্যুর মেট্টুর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? অপশন এ কৃষ্ণা, অপশন বি কাবেরী, অপশন সি বিগাই, অপশন ডি পেরিয়ার। এর অ্যান্সার হবে অপশন বি কাবেরী। তাহলে মেট্টুর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? কাবেরী নদীর ওপর অবস্থিত। 6 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, হাম্পি শহর কোন নদীর ওপর বা কোন নদীর তীরে অবস্থিত? হাম্পি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ তুঙ্গাভদ্রা, অপশন বি ঘাটপ্রভা, অপশন সি মালপ্রভা, অপশন ডি হচ্ছে ভীমা। এর উত্তর হবে অপশন এ তুঙ্গাভদ্রা। এর উত্তর কী হবে? অপশন এ তুঙ্গাভদ্রা। এবার আমরা দেখে নেব, দেখো তুঙ্গাভদ্রা, মালপ্রভা, ঘাটপ্রভা, ভীমা চারটেই হচ্ছে কোন নদীর উপনদী বলো তো? চারটেই হচ্ছে আমাদের কৃষ্ণা নদীর উপনদী। তাহলে তুঙ্গাভদ্রা, মালপ্রভা, ঘাটপ্রভা, ভীমা চারটে হচ্ছে আমাদের কৃষ্ণা নদীর উপনদী। 7 নম্বর থেকে 10 নম্বর টোটাল 4টে প্রশ্ন তোমাদের জন্য হোমওয়ার্ক রাখা হয়েছে, তোমরা সবাই কমেন্ট বক্সে এর উত্তর জানাবে। প্রথম প্রশ্ন হচ্ছে, হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? অপশন এ সতলেজ, অপশন বি কাবেরী, অপশন সি মহানদী, অপশন ডি হচ্ছে ভাগীরথী। প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট বক্সে লিখবে। পরের প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। পরের প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? অপশন এ তুঙ্গাভদ্রা, অপশন বি কৃষ্ণা, অপশন সি কাবেরী, অপশন ডি গোদাবরী। এই প্রশ্নের উত্তরটাও তোমরা কমেন্ট বক্সে লিখবে। 9 নম্বর প্রশ্ন হলো, পবিত্রতার দিক থেকে দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়? তাহলে আবারও বলছি, পবিত্রতার দিক থেকে দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হচ্ছে? অপশন এ গোদাবরী, অপশন বি কৃষ্ণা, অপশন সি কাবেরী, অপশন ডি নর্মদা। এটার উত্তর তোমরা কমেন্ট বক্সে লিখবে। আজকের শেষ প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কৃষ্ণার উপনদী নয়? দেখো আরআরবি এনটিপিসিতে আসা প্রশ্ন, তোমাদেরকে আলোচনা করার সময় আমরা বলেছিলাম যে কৃষ্ণার 4-5টা উপনদী তোমাদেরকে ভালোভাবে মুখস্থ রাখতে হবে। তাহলে নিম্নলিখিত কোনটি কৃষ্ণার উপনদী নয়? অপশন এ ঘাটপ্রভা, অপশন বি মুসি, অপশন সি তুঙ্গাভদ্রা, অপশন ডি হচ্ছে মঞ্জিরা। এই প্রশ্নের উত্তরটাও তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। এই হলো আজকের ক্লাস, আশা করছি ভালো লাগছে। পরের